দালিয়ানে গ্রীষ্মকালীন দাভোসে অংশগ্রহণ শেষে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শি জিনপিং এর সঙ্গে বৈঠক শুক্রবার। মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসা খাতকে করের আওতায় আনার পরিকল্পনা সরকারের, সংসদে অর্থমন্ত্রী। নওগাঁ সীমান্তে ফের পুশিং চেষ্টা বিএসএফ এর, শূন্যরেখায় খোলা আকাশের নিচে নারী শিশু সহ 9 জন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা গ্রীষ্মকালীন দাভোসে অংশগ্রহণ শেষে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শেষ দিনে শুক্রবার প্রধানমন্ত্রী বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। বৈঠকে গুরুত্ব পাবে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। সই হতে পারে অন্তত 15টি চুক্তি ও সমঝোতা স্মারক। চীন থেকে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। ড্রাগনের দেশ চীন সফরের আলো ঝলমলে তৃতীয় দিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্সের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দক্ষিণ কোরিয়া, গিনি, কাজাখস্তান সহ 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে 1700-ও বেশি প্রতিনিধি অংশ নেন। গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ ছাড়াও জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। সভার সাইডলাইনে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলতাস বেকপেনভেনের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। দুই নেতা উভয় দেশে কূটনৈতিক মিশন খুলতে একমত হন। এই সভায় যোগদান শেষে প্রধানমন্ত্রী পৃথক বৈঠক করেন চায়না রেলওয়ে কনস্ট্রাকশন, রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন এবং চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের চেয়ারম্যানদের সাথে। এসব বৈঠক শেষে বুলেট ট্রেনে করে স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান সহ সফর সঙ্গীদের নিয়ে বেইজিংয়ে পৌঁছেন প্রধানমন্ত্রী। বেইজিংয়ে দিয়াও ইউতা স্টেট গেস্ট হাউসে অবস্থান করবেন তিনি। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি 26 জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তারেক রহমানের বৈঠক। এই শীর্ষ বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ছাড়াও দুই দেশের মধ্যে 15 থেকে 17টি চুক্তি এবং সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। চীনের দালিয়ানে দুদিনের কর্মব্যস্ত সফর সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী। বলা হচ্ছে তার এই সফর ফলপ্রসূ হয়েছে। এখন অপেক্ষা বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সমঝোতা স্মারক স্বাক্ষর সহ বিভিন্ন চুক্তির বিষয়গুলো সামনে রয়েছে। তাই অপেক্ষা করতে হবে চীনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগ এবং অর্থনৈতিক বিষয়গুলো কতটা প্রাধান্য পাবে সেদিকে। তাই আগামীকাল কর্মব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বেইজিং, চায়না। মুদি দোকান, প্রসাধন সামগ্রীর দোকান সহ কিছু ব্যবসায়িক খাতকে 2026-27 অর্থ বছরে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা জানান। মন্ত্রীর তথ্য অনুযায়ী আগামী অর্থ বছরে মুদি দোকান, কাপড় বিক্রেতা, কনফেকশনারি, প্রসাধন সামগ্রীর দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালী পণ্য, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, ডেকোরেটরস ও মুঠোফোন বিক্রেতাকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তাছাড়া ইলেকট্রনিক্স পণ্যের বিক্রেতা, পেইন্ট ও হার্ডওয়্যার, স্যানিটারি ও ফিটিংস, টাইলসের দোকান, ঢেউটিনের দোকান, রড ও সিমেন্ট, ফার্নিচার, মিষ্টান্ন ভাণ্ডার ও রেস্তোরাঁকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী। তিনি আরও জানান, বিগত 2024-25 অর্থ বছরে ভ্যাট বাবদ 1,41,586 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট 9 জনকে বাংলাদেশে পুষেনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। ফলে এসব নারী, পুরুষ ও শিশু বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বুধবার ভোরে সাপাহার আদাতলা সীমান্ত এলাকা দিয়ে 29 বিএসএফ ক্যাম্পের সদস্যরা 9 জনকে বাংলাদেশে পুষেনের চেষ্টা করে। এদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী ও 3 জন
শিশু রয়েছে। এ খবরে আদাতলা সীমান্তে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি জানায় পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য বিএসএফকে বিজিবির পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে। এদিকে দিনাজপুর সদর উপজেলার বনতারা গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় 4 জনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে তাদেরকে আনসার ও ভিডিপির কাছে হস্তান্তর করা হয়। কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশনের কাছে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল এবং একই সময়ে গুণবতী এলাকায় মেঘনা এক্সপ্রেসের 4টি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল 1 ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে 4টি বগি লাইনচ্যুত হয়। ফলে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন আটকে যায় এবং ঢাকা চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, 2টি লাইনের যে কোনো একটি সচল করা গেলেই ট্রেন চলাচল পুনরায় শুরু হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সম্প্রতি মালয়েশিয়া সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। ওসমানী বিমানবন্দরের প্রবাসী হয়রানি রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। কাতারে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টিতে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। বহুল আলোচিত চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। বুধবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নাকচ করলেও তার চিকিৎসার আবেদন মঞ্জুর করেছেন আদালত। যদিও এ মামলায় বর্তমানে সাক্ষ্য গ্রহণ চলছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে 2024 সালে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। একই দিনে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর সহ পৃথক 5 মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন চেয়ে হাইকোর্টে করা আবেদন নাকচ করা হয়। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।